পবিত্র ঈদ উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন, বিশেষ কমেডি শো। আমাদের সবার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি, এবং আমরা লোক হাসাতে অনেক বেশি ভালোবাসি। আপনাদেরকে হাসি খুশি রাখবার জন্য সারা বাংলাদেশ থেকে গরু খুঁজে বেস্ট কমেডিয়ানদের আমরা খুঁজে নিয়ে এসেছি। দুই গরু এক জায়গায় হলে মূলত কি করে? তারা ঘাসের গল্প করে। আর কমেডিয়ানরা যখন এক জায়গায় হয় তখন কি করে? লোক হাসানোর গল্প করে। কিন্তু লোক হাসাতে প্রচুর জ্ঞান বুদ্ধি দরকার। খুব আমরা কমেডি করলেও আমাদের মাথায় যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। প্রমাণ চান? হ্যাঁ, আরে ছোটবেলায় একবার স্যার আমার এক প্রশ্নের উত্তর শুনে আমাকে বলেছিল, তুই একটা গরু। আমি বললাম, স্যার কিছু মনে করবেন না, আমি তো ছোট মানুষ, আমি গরু না। স্যার আমাকে বললে বাছুর বলবেন স্যার। গরু নিয়ে আমাদের অগাধ জ্ঞান, যদিও তারপরে অনেকে আমাদেরকে গোমূর্খ বলে, কেউ বলে তোমার মাথায় গোবর ভর্তি, কেউ বলে গোবর গণেশ, অনেক কিছু বলে। কিন্তু আমাদের মাথায় যে অনেক বুদ্ধি তার প্রমাণ আমি দিতে পারি। যেমন আমাদের বাড়িতে গরু আছে এবং গরু দুধ দেয় 10 লিটার, কিন্তু আমরা বিক্রি করি 15 লিটার। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, একটা জোরে করতালি হোক। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি তো উত্তর দিলেন, বলেন একটা গরু উত্তর দিকে মুখ করে আছে, তার লেজ কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। তার লেজ থাকবে নিচের দিকে। এবার বলুন, একটা ছাগল পশ্চিম দিকে তাকিয়ে আছে, তার লেজ থাকবে কোন দিকে? নিচের দিকে। না, ছাগলের লেজ থাকে উপরের দিকে। তার মানে বুঝতে পারছে যে আমাদের মাথায় কি লেভেলের জ্ঞান বুদ্ধি। সুতরাং আমরা যে ভরপুর আপনাদেরকে হাসাবো এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন। শুধু পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমি জানি আপনারা খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড, একটু ক্লান্ত, এই সময় একটু ঘুমটু এসছে নাকি? তো সবার ঘুম ভাঙানোর জন্য শুরু করি নাকি? আমাদের মিউজিশিয়ান ভাইদের জন্য জোরে একটা করতালি হোক। আই গরু, আই কাটো, আই খাসি, আই কাটো, আই গরু, আই কাটো, আই খাসি, আই কাটো, আই কাটো, আর খাও আর খাও আর হাঁটো। আই গরু কাটো, খাসি কাটো, খাও আর হাঁটো রে। খুলে ফেলো টমাটো, খুলে ফেলো টমাটো। আই গরু কাটো, খাসি কাটো, কাটো হাঁটো রে। খুলে ফেলো টমাটো, খুলে ফেলো টমাটো। আজকে ভরপুর খাওয়া দাওয়া হবে, কিন্তু খাওয়া দাওয়ার মাঝে মাঝে একটু আমাদের হাসতে হবে। হাসলে পেট খালি হবে, তারপর আবার আপনি খেতে পারবেন। তাহলে হাসানোর জন্য প্রথম পরিবেশনা আপনাদের সামনে হাজির করি। এই ঈদের বিশেষ আনন্দ হচ্ছে সিনেমা মুক্তি পায় এই সময়, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। এই ঈদ উপলক্ষে সিনেমা তো এসছে হলে, কিন্তু সেই সিনেমা দেখতে যাচ্ছে দুইজন, এক শালি আর দুলাভাই। চলুন, সিনেমা তো হবে, কিন্তু শালি দুলাভাই কি সিনেমা শুরু করেছে শুরুতেই সেটাই দেখে নি। আসছে মুন্না এবং মিরু একসাথে। দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই, দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই। দুলাভাই আমি হলেন আমার সবচেয়ে ফেভারিট দুলাভাই। আমি মোরে ঈদে সিনেমা দেখতে লইয়ে যাইবেন না? তো সিনেমার নামটা কি? ওইটা সিনেমার নাম দুলাভাই। আরে রাখো তোমাকে চাই। গত ঈদেও তুমি আমার সাথে সিনেমা দেখতে বলে আমাকে আধা ঘন্টা তারা করে রাখছো, কই তোমাকে তো পাইলাম না। দুলাভাই গত ঈদে সিনেমা হলে তোমাকে চাই তো চলে নাই। গত ঈদে কি চলছিল? লন্ড ভন্ড, মুই ভয়ের ঠেলায় আই নাই। দুলাভাই এইবার ঈদে মুই সিনেমা দেখতে জামু। আমি খেয়াল করছেন মুই যে নতুন জামা পিনতে আইছি, মোর এই জামাটা ভরা ফুল। জি, একদম বিউটিফুল। আমি এখন ফুল ফিলে আছি। ও দুলাভাই, এই যে ফুলগুলো দেখতে আছেন না, এক ফুল এক গল্পকে রিপ্রেজেন্ট করতে আছে। তাই নাকি? গল্পগুলোকে একটু পড়া যাবে? দূর দুলাভাই, আমের খালি বাউয়া পেশাল কতক্ষণ পর লন দুলাভাই তোমাকে চাই। আরে তুমি আমাকে কোনো গলে চাও নাই, তুমি বলো সিনেমার নাম তোমাকে চাই। ওই তো ওইলে তো দুলাভাই, আপার লাগে আমের দেখা হয়েছিল কেমনে? গোসল করার সময়। কে? আরে আমি পুকুরে গোসল করতেছিলাম, তোমার বোন সামনে দিয়ে যাচ্ছিল। ও আল্লাহ, একটা বিপদের মধ্যে বাঁচাইছেন।
আর সেই বিপদ নিয়ে আমি এখনো সংসার করতেছি। দুলা ভাই এই বিপদ আইয়ে পড়ার আগে লন তোমাকে চাই, তোমাকে চাই দুলা ভাই। আরে বুঝলাম না, এই তোমাকে চাই তোমাকে চাই। আচ্ছা এই তোমার সিনেমা দেখার প্রতি এত লোভ কেন? হ্যাঁ তুমি কি নায়িকা হবে নাকি? হ্যাঁ আচ্ছা মনে করো আমি নায়ক আর তুমি আমার দোস্ত, ঠিক আছে? দোস্ত ক আমি যে মেয়েটারে ভালোবাসি বুঝছস, ওই মেয়েটার গালে একটা তিল আছে, নাকে একটা তিল আছে, ঠোঁটে একটা তিল আছে, হাতে তিল, নাকে তিল, কত জায়গায় যে তিল। এ থাম, এটা কি মাইয়া না তিলের খাজা? আরে তিলের খাজাই, ওর বাপ নাকি ওরে তিলে তিলে বড় করছে। দুলা ভাই ক্যারেক্টার দে বাইরান, এই তিলের খাজা আমের খাইয়ে কাম নাই। যদি আফায় কোনো রকমে টেয়ার পাইয়া যায় হেলে আমেরে কিলে কিলে শেষ করে হেলাইবে। ওরে বাপ রে বাপ, কিলে কিলে, কত সুন্দর করে তুমি বলতে পারলা। থ্যাংক ইউ। আমার মন চাচ্ছে যে আমি তোমাকে নিয়ে আমি নিজে একটা সিনেমা বানাবো। দুলা ভাই বানান বানান বানান। বানাবো, তবে তার আগে তুমি সর্বশেষ একটা অভিনয় করো। প্লিজ। মনে করো তুমি এবার নায়িকা মৌসুমী। মৌসুমী তুমি দুঃখে কষ্টে ছ্যাঁকা খেয়ে ব্রিজ থেকে লাফ দিচ্ছ, তখন তুমি কি করবা? মুই এক বড় আয়না লই ব্রিজের উপরে যে খারামু। আয়না নিবা কেন? ও মা এত হাজ্জা গুজ্জা, মুই আয়না দেখে হাইয়ার পর ব্রিজ দেখে লাফ দিমু না? তোমাকে দিয়ে হবে, চলো তোমাকে চাই। দুলা ভাই হাসই হইবে? হ্যাঁ হবে। বাবাকে কমু বলো। এলা হাতটা সারেন। দুলা ভাই ও আমার দুলা ভাই, দুলা ভাই ও আমার দুলা ভাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই, হিট সিনেমা, হিট সিনেমা। দুইজনকে অনেক অনেক ধন্যবাদ, একটা জোরে হাততালি হোক। ঈদ আসলে ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় ঈদের নামাজ শেষ করার পর কোন বাড়িতে যাব, কোন আত্মীয় বাড়িতে যাব, কোন বন্ধুর বাড়িতে যাব সেটা প্ল্যান করতাম এবং আনন্দে মাথা খারাপ হয়ে যেত। আর যখন বড় হয়েছি তখন টেনশনে মাথা খারাপ। নামাজ পড়ে যেই বাসায় যাব অমনি দেখি যে আশেপাশে 10 বাড়ির আত্মীয় স্বজন আমার বাসায় এসে হাজির হয়েছে। সবাইকে খাইয়ে দাইয়ে মানে তৃপ্ত করতে হবে। বাবা এসেছেন খেতে, ঠিক আছে ঠিকঠাক খাবেন, কিন্তু নানা রকমের প্রশ্ন সেই শুরু হয়েছে সেই সময় থেকে। বাবা পড়াশোনা কতদূর, ঠিক মতো পড়াশোনাটা করো। তারপর বাবা পড়াশোনা করে কি হবে, এত চাকরি বাকরি কিছু একটা করো, বেতন কত বাবা। তারপর এখন শুরু করেছে বাবা বিয়ে শাদী কবে। আমি বললাম কিছু মনে করবেন না, আগে গরু কুরবানিটা হোক, তারপর নিজের কুরবানির প্ল্যান করব। আত্মীয় স্বজন নিয়ে আরো কথা আমি বলবো না, বলবে আরেকজন যার আত্মীয় স্বজন নিয়ে অনেক অভিজ্ঞতা। আসবে ফাইজা হাসিন শৈলী। রনি ভাই, হ্যাঁ আমাকে একজন বলছে যে শৈলী কি কমেডি করস, একটা ভালো ওয়েব সিরিজে কাজ করলেও তো পারস, যাতে আমরা বলতে পারি ফ্রেন্ডস উইথ শৈলী। আরে ভাই আমি যদি একটা ওয়েব সিরিজে কাজ পাই সবার আগে তুই আনফ্রেন্ড উইথ শৈলী হয়ে যাবি। ঈদে আমাদের বাসায় কিছু আত্মীয় স্বজন আসে না, যাদেরকে মানে যাদের কথাবার্তা শুনলে আমাদের মনে হয় যে আত্মীয় স্বজনের উপরে কোনো ডিসকাউন্ট অফার চললে ভালো হয়। কিন্তু যদি কোনো অফার থেকেও থাকে সেটা হলো একটা কিনলে 3টা ফ্রি। আমি একবার এক আত্মীয়কে বললাম যে আন্টি খুব ভালো লাগলো, আবার আসবেন। ওই আন্টি থেকে পরের দিন সত্যি সত্যি চলে আসছে। তুমি সত্যি সত্যি বলো নি আসতে? ফর্মালিটির খাতিরে। ও আচ্ছা। তা আমাদের কিছু কিপটা দুলাভাই থাকে না, যারা বলে যে কুরবানির ঈদে আবার কিসের সালামি। হ্যাঁ। ও আবার আমার বোনরে বলে যে কুরবানির ঈদে আবার কিসের নতুন জামা। তো এই দুলাভাই আমার বাসায় আসছে, আসার পরে আমি হচ্ছে তারে গরুর মাংস খাইতে দিছি। উনি গরুর মাংস দিকে তাকায় আর আমার দিকে তাকায়, গরুর মাংস দিকে তাকায় আমার দিকে তাকায়। শৈলী তুমি জানো না আমার গরুর মাংস অ্যালার্জি, আমাকে তুমি গরুর মাংস খাইতে দিছো। কুরবানি ঈদে আবার কিসের মুরগির মাংস। তো একবার আমার স্কুলে শিক্ষককে আমি মাংস দিয়ে বাসায় আসছি, আসার পর আমার মাকে ফোন দিছে, দেয়া বলে ভাবি এগুলো কি ধরনের ফাইজলামি, পোটলা ভর্তি খালি গরুর হাড়। তা আম্মু তো রাইগা মাইগা আমার কাছে আসছে, এসে বলে শৈলী তুই এটা কেন করলি। তাই আমি বললাম আম্মু তুমি তো স্যারকে বলতা হাড্ডিটা আপনার গোস্তটা আমার। তো আমাদের একটা বুয়া আছে জাহানারা বুয়া, ও হচ্ছে এলাকার মাংস মাফিয়া। মাংস মাফিয়া জীবনে প্রথম শুনলাম। হ্যাঁ লড়াই টড়াই কইরা সব একেবারে নিয়ে আসে সব। তো আম্মুকে এসে বলতেছে যে আপনারা এবার কুরবানি টুরবানি দেন নাই না। তা আম্মু বলে না আনফরচুনেটলি এবার সামর্থ্য ছিল না কুরবানি দেওয়ার। খুব ভালো, খুব ভালো কেন, আপনার তো দুঃখী হওয়ার কথা, আমি তো আপনার মাংস দিতে পারলাম না। তো বলতেছে যে আরে আপা আপনার
মাংসের জন্য কি আমি বসে আছি? আপনি কুরবানি দেন এর মানে আপনার ফ্রিজ খালি? তাহলে আমার এই যে কালেক্ট করা 10 কেজি মাংস, এর জন্য তো আমার একটা খালি ফ্রিজেরই দরকার ছিল। তো কুরবানি ঈদে আমি গরুর সাথ... ছবি দিছি, দেওয়ার পরে প্রথম কমেন্ট আসছে, গরু কোনটা একটু আন্ডারলাইন করে দিতি। ঠিক ঠিক। দ্বিতীয় কমেন্ট আসছে, কত নিল ... তোর সাথে ছবি তুলতে। তৃতীয় কমেন্ট, আহা কি অপরূপ, দুইজনেরই গরুর মতো চোখ। আর ওই যে ফ্রিজের কথা বললে, মানে আমার বাসার ফ্রিজ খুলে আমি এখন দেখাতে পারবো না, আজকের পর আমি দেখাতে পারবো ফ্রিজ খুললে কি অবস্থা। খালুর কলিজা, ভাবির মাংস, ইয়েস, এটা ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে শাওন মজুমদারের ভুঁড়ি। ফ্রিজের মধ্যে শাওন মজুমদারের ভুঁড়ি। ওকে, শৈলীর জন্য করে করতালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বাবা বলতে হয়, বাবা বাবা। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বাহ। ঈদের দিন স্বামী সুন্দর ড্রয়িং রুমে যদি একা থাকে, আর বউ থাকে যদি রান্নাঘরে। কুরবানি ঈদের সময় ছেলেরা হচ্ছে সব কসাই, আর মেয়েরা সব বাবুর্চি। আর ছেলেরা কসাই মানে কাটাকাটি করার পরে বাবা একটু রেস্ট না, সব বাড়ি বাড়ি মাংস বিতরণে ব্যস্ত। আর ঠিক সেই সময় মেয়েরা রান্নাঘরে, বিশেষ করে মারা রান্নাঘরে। আর সবচেয়ে ভাবনা সেই মেয়েটা ভুঁড়ি পরিষ্কার করে। আজকে এই ঈদের দিনে স্বামী স্ত্রী তাদের অবস্থা কি, তারা কি অবস্থায় আছে, মানে এই মিল মহব্বতে আছে নাকি ঝামেলা চলছে, সেটা একটু আপনাদেরকে দেখাবো। কারণ ড্রয়িং রুমে আমরা যাব না, এটাই ড্রয়িং রুম ভেবে নেন। এই দুজন আসছে একসাথে, সাইফুল এবং জেনি। প্লিজ ওয়েলকাম। যাক বাবা, দেখতে দেখতে আমাদের সংসার জীবনে 60টা বছর কেটে গেল। তোমার তো দেখতে দেখতে, আমার তো শুনতে শুনতে কাটি গেল। কি বললা তুমি? তার মানে এত বছর তোমাকে আমি অশান্তিতে রাখছি মনে হয়? ক্যামেরা রাখছো হেঁটে জানি না, তবে এত বছর তোমার লোক সংসার করে আমি যা শিখলাম, মানুষের জীবনে অল্প সমস্যা থাকে, আর আমার সমস্যার মধ্যে অল্প জীবন আছে। 98% বউ তার জামাইয়ের বন্ধুদের পছন্দ করে না, কিন্তু 100% জামাই তার বউয়ের সকল বান্ধবীদের পছন্দ করে। সত্যি কথা, সত্যি কথা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে এই তো তোমার কোনো বাছবিচার নেই, মেয়ে হলেই হলো। দেখছেন, আমার সমস্যা প্রতিদিন ঠিক এভাবেই শুরু হয়। তুমি আমাকে মোটেও ভালোবাসো না, আর এদিকে তোমার ভালোর জন্য আমি কত চিন্তা করি। উরি বাপরে, আমার জন্য এমন কি ভালো চিন্তা করাটা নমুনা দেখাও না। কেন? গতকাল যে আমি তোমাকে সাধু বাবার কাছে পাঠাইলাম কিভাবে আয়ু বাড়ানো যায় এটা দেখার জন্য। কার আয়ু? নিশ্চয় তোমার। আমার আয়ু কিভাবে বাড়ানো যায়? আমি গেছিলাম তো, সাধু বাবার কাছে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তো কি বলেছে? সাধু বাবা বলছে সপ্তাহে 5 দিন চুপ থাকতে। বলছিলাম না, বলছিলাম না। আসলে আসলে তুমি বেশি কথা বলো, এবার থেকে তুমি কম কথা বলো। আমার না, তোমার চুপ থাকতে বলছে। আচ্ছা শোনো না, আজকের মধ্যে কিন্তু আমাকে হীরার নেকলেস কিনে দিবা। অবশ্যই, তুমি যখন এত করে বলছো, আমি তোমাকে আজকের মধ্যেই রূপা দিয়ে হীরার নেকলেস বানাই দিব। মানে রূপা দিয়ে হীরার নেকলেস কিভাবে? ওরে বাবারে বাবা, বিল্ডিং এ যদি রডের পরিবর্তে বাঁশ দিয়ে বানানো যায়, আর মিষ্টি কুমড়া দিয়ে যদি বেগুনি বানানো যায়, তাইলে রূপা দিয়েও হীরার নেকলেস বানানো সম্ভব। ওকে, দেখতে পাচ্ছি এই হাজবেন্ড ওয়াইফ, তাদের মধ্যে ঝগড়াঝাটি যা হোক, এভাবেই তাদের সংসারে গিয়ে চলছে। দুজনের জন্য জোরে করতালি হোক প্লিজ। আপনারা ড্রয়িং রুমে যান, খাওয়া দাওয়া করে যান। এখন আমরা যেমন ঈদের আনন্দ করি, আনন্দ বহু গুণ ছিল যখন ছিলাম আমরা ছোট। ঈদের নতুন ড্রেস পেলে আমরা সেটা লুকিয়ে রাখতাম আলমারিতে, এবং 10 বার গিয়ে সে আলমারি খুলতাম এবং বারবার দেখতাম যে ড্রেসটা ঠিকঠাক আছে কিনা, এবং বাড়ির সবাইকে আলাদা আলাদাভাবে ঈদের ড্রেসটা দেখাতাম। এই যে এটা আমার ঈদের ড্রেস, কাউকে কিন্তু বলবি না। কি একটা আনন্দ! এই যে ছোটবেলায় 10 বার আলমারি খুলতাম, এটা চেঞ্জ হয়ে বড়বেলায় 10 বারও খুলি, কিন্তু এখন আলমারি না, এখন খুলি ফ্রিজ। আমরা যত অল্পে তুষ্ট থাকতাম, এখনকার বাচ্চারা কি তাই? ওরা এত অল্পে তুষ্ট না। মানে দিন কেমন বদলে গেছে, দিন কতটা বদলে গেছে।
আমরা যদি আগের মানুষ আর পরের মানুষের সাথে কম্পেয়ার করি তাহলে তো বুঝতে পারবো নাকি? হ্যাঁ 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 বুঝতে পারছি। যেমন অনেক আগে কি হতো, মানুষ ঠিকঠাক চলাফেরা করতো, কিন্তু এখনকার দিকে খেয়াল করবেন এখন বলছে কি যুগ? গেঞ্জির যুগ। কেন বলছি গেঞ্জি? কারণ দেখবেন এদের ইয়াং জেনারেশন গেঞ্জিটা উপরের দিকে থাকে, প্যান্ট থাকে নিচের দিকে, মাঝখানে যে গ্যাপ থাকে এটাই হচ্ছে জেনারেশন গ্যাপ। আগের আর এখনের যদি কম্পেয়ার করতে চাই তাহলে সবচেয়ে ভালো হয় কি জানেন? কি? আগের জেনারেশনের একজন আর পরের জেনারেশন এই দুইজনকে পাশাপাশি রাখা যায়। হ্যাঁ। চলুন, একজন কারিগর আসবে এবার, দুর্দান্ত, যে ঠিক তার নিজের মুখে কথা কম কিন্তু সে অন্যদের নিয়ন্ত্রণ করতে খুব ভালো পারে। দুই হাতে আছে জাদু। আমাদের হাতে অজুহাত থাকে, তার হাতে আছে জাদু। কমেডি শোতে এবার হবে ভেন্ট্রিলোকুইজম, আর এই কারিগর আসছে দুর্দান্ত এক পারফর্মার, মানসুরা মুবাশিরা। তোমার সাথে রাগ করছি। কেন কেন কেন? তুমি আমার নাম বলনি, ওর নাম বলেছো কেন? আসসালামু আলাইকুম। গ্র্যানি ভালো আছেন আপনি? হ্যাঁ। জি প্লিজ প্লিজ। আমি হচ্ছি গ্র্যানি আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? ওকে ঠিক আছে জি। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে মনে থাকবে জি। হ্যালো সবাইকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে আমার সাথে আমি দুটো গাধাকে নিয়ে এসেছি হাটে তোলার জন্য। গ্র্যানি গ্র্যানি আসলে গাধা মনে হয় কোরবানি করা যায় না। ও সরি সরি সরি, দুটো ছাগলকে নিয়ে এসেছি হাটে তোলার জন্য। মাথার ভেতর কিছু নেই কিন্তু সাইজ ঠিক আছে, কিনতে পারেন আপনারা কেউ চাইলে। গ্র্যানি, তোমার চোখে আসলেই সমস্যা হয়েছে। তাই না? কখনো ছাগলকে দেখেছো আমাদের মতো দুই পায়ে হাঁটে? আমি বলেছি আই হাটে। আহা গ্র্যানি, এত কিছু বললে হবে? এই যে সবাই বসে আছি, আমরা আছি, একটু ঈদের দাওয়াতটা দাও, একটু নতুন জামা কিনে দাও। হ্যাঁ, সবাইকে তো ঈদের দাওয়াত দিতেই পারি, কিন্তু তোকে তো ঈদের দাওয়াত দিয়ে লাভ নেই, তুই তো আসতে পারবি না। ও কেন? আসতে তো পারবো আমি গ্র্যানি। তুই যদি নিজেই মেনুতে থাকিস তুই কি করে আসবি দাওয়াতে? আমরা আগে ঈদের সময় মেলায় যেতাম। তাই গ্র্যানি? হ্যাঁ, গুড়গুড় গুড়গুড় করে গরুর গাড়িতে করে মেলায় যেতাম, 2টা টিকিট কাটতাম, ঢুকতাম। 2টা টিকিট গ্র্যানি? হ্যাঁ, একটা টিকিট ঢোকার জন্য, একটা টিকিট বের হওয়ার জন্য। যাই হোক, শিক্ষা দীক্ষা তো হয়নি, সারাদিন শুধু মোবাইল গেম আর টিভি, মোবাইল গেম আর টিভি, কোনো খেলাধুলা নেই, পড়াশোনা নেই। কিন্তু গ্র্যানি আমি সারাদিন খেলি তো, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, সবই খেলি অনেক। দেখেছো গ্র্যানি মিথ্যা বলছে। তাই? কোথায় খেলিস? মোবাইল ফোনে। ওকে, এই ঈদে সবার পেটের অবস্থা মানে আগের চেয়ে দ্বিগুণ হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। এই কারণে আপনার পা আপনার পেটকে বহন করতে হিমশিম খেয়ে যায়। আর এই পা আর পেট যখন একাকারে হিমশিম খায় তখনই হয়ে যায় পা পেট। দুই পা পেটকে একসাথে সামলানো এটা কতটা কঠিন কাজ যা সামলিয়েছে মানসুরা মুবাশিরা। তার জন্য জোরে করো তালি। ঈদ মোবারক দুজনকে। ঈদ মোবারক তোমাকে দিও না, তুমি আমাকে পাপের ডেকেছো। ওকে ওকে প্লিজ প্লিজ। ঈদে বাড়ি ফেরার জন্য আমাদের খুব আগ্রহ থাকে, নারীর টানে আমরা বাড়ি ফিরি, কিন্তু বাড়ি ফেরা সহজ কি? বাড়ি ফিরতে যাওয়া খুব সহজ না। আমি অনেক বড় সেলিব্রিটি, আমি তো ভাবলাম যে এইবার ঈদে বাড়ি ফিরবো প্লেনে। ও তারপর প্লেনে টিকিটের দাম শুনে ড্রেনে পড়ার মতো অবস্থা। বললাম প্লেনে না, আমি যাবো ট্রেনে। ট্রেনে গিয়ে দেখি টিকিট নাই। তারপর বাসে ফিরবো, বাসে বললো যে টিকিট তো নাই, বাড়ি ফিরতে পারবো না, দাঁড়িয়ে যেতে হবে। এই যে আমরা ঢাকা শহর থেকে বাড়ি ফিরি, কেন আমরা বাড়ি ফিরি বলেন? কেন 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 আমরা বাড়ি ফিরি কারণ বাড়ির লোকজন তো আর ঢাকা আসে না। আমরা এই কষ্ট লাঘব করতে পারি একভাবে, সেটা হচ্ছে যে আমরা বাড়ি না গিয়ে বাড়ির লোকজনকে আমরা ঈদের সময় ঢাকা নিয়ে আসতে পারি। কারণ কি হয়, ফিরতি গাড়ি তখন টিকিট ভাড়া অনেক কম থাকে। ঢাকা থেকে যে গাড়ি যায় সিট খালি থাকে, আপনি কম ভাড়ায় আসতে পারবেন। তারপর এই আত্মীয়দের ঈদের পরে কি হয়, ঢাকা থেকে খালি গাড়ি যায়, ওই গাড়িতে কম টাকায় আবার পাঠিয়ে দিতে পারবে। আমার মনে হয় যে এইভাবে ছাড়া সুন্দরভাবে ঈদ করা সম্ভব না। ঈদের এই যে অনেক রকম অভিজ্ঞতা, আমার এক ওস্তাদ আছে, নাম তার পরশ, তার অনেক অভিজ্ঞতা। আসছে মোহাম্মদ পরশ।
মোবারক। ঈদ মোবারক। আচ্ছা রনি ভাই, ছেলেদের সবচেয়ে বড় সমস্যাটা কি? ছেলেদের সমস্যা শেষ নাই তো। সমস্যার শেষ নেই, কিন্তু এর মধ্যে অনেক বড় একটা সমস্যা হইতেছে কি, পকেটে টাকা নাই সেটা না, এই যে ইউরোপ আমেরিকা পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ এটা নিয়ে বা রাজনৈতিক জটিলতা এইগুলোও না, ছেলেদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথার চুল থাকে না। এই যে আমাদের কিবোর্ডিস্ট আরাফাত ভাই, হ্যাঁ আরাফাত ভাই দিন আমার বলতেছে, পরশ ভাই এই চুল পরা কমানোর জন্য জেল, নারিকেল তেল, সরিষার তেল সব তেল মাইখে ফেলাইছি, খালি এখন সয়াবিন তেলটা বাকি আছে। আচ্ছা কোরবানি, যে গরুর হাটে আমরা মোটামুটি গেছি, কারা কারা? সবাই গেছি। হ্যাঁ গেছি, আমরা গেছি। হ্যাঁ ছেলেরা তো গরুর হাটে যায়, তো গরুর হাটে গেছি, আব্বু আমারে বলছে আমি গরু কিনতে পারবো না, তুই যা গরু কিনে নিয়ে আয়। তো গরু কিনতে গেছি, একটা গরু পছন্দ হয়েছে, লাল রঙের গরু, হৃষ্টপুষ্ট গরু, ভালো লাগছে। আমার আব্বা এই গরু দেখা খেপা টেপা বাসা থেকে বের হয়ে গেছে। 2 ঘন্টা পরে আব্বু বাসায় আসছে, আইসা আমার আম্মুরে বলতেছে বলদটা কই? তা আম্মু কয় যে কেন, নিচে বান্ধা দেখো নাই? না ওইটা না, বাসার বলদটার কথা জিজ্ঞেস করতে। কোরবানি ঈদের সময় আমাদের ছেলেরা কি হয়, এক একজন হচ্ছে ডেলিভারি ম্যান, ঠিক আছে? তা আমার আম্মু, আমি এরকম ভাবে মাংস টাংস কাইটা হাফ প্যান্ট পইরা, মাংস সারা গায়ে রক্ত এসে দেন। তা আমার আম্মু বলছে যা 3 তলার ভাড়াটেরা মাংস দিয়ায়। তা আমাদের এলাকার সবচাইতে সুন্দরী মেয়েটা হচ্ছে 3 তলায় থাকে। ভাই আমি দিয়ে আসি। পলিথিনে মাংস নিছি, একদম রক্ত ভরা, বেল চাপলাম, সুন্দরী মেয়েটা দরজাটা খুলছে, মেয়েটা সামনে, তার মা হচ্ছে পিছনে, আমিও পুরো শাহরুখ খানের মতো হাতে পলিথিনের প্যাকেট নিয়ে। আন্টি বলতেছে এতক্ষণে আসার সময় হয়েছে, ফকিরে তো সব মাংস দিয়া ফেলাইছি। এই যে প্রোগ্রামে আসছি বাসে কইরা, লোকাল বাসে কইরা, তো লোকাল বাসে কইরা আসতেছি, আমি আমার বাসের সিটে বসছি, এমন সময় দেখলাম একটা লোক 1 বস্তা আম একটা প্রতিবন্ধীর সিটে রাখতেছে। এটা দেখে কন্ট্রাক্টর তো খেপে গেছে, আপনি আমের বস্তা প্রতিবন্ধী সিটে রাখতেছেন, সমস্যা কি? কারণ আছে, ওটা ল্যাংরা আম। আমার বিয়ে হয়েছে অনেকদিন হয়েছে, তা আমার বিয়ের 1 মাস পরে আমার শ্বশুর আমাকে একটা খুব দামি, খুব হেভি একটা হেলমেট গিফট করছে, মোটরসাইকেলের হেলমেট। তো স্বাভাবিকভাবে সবাই খুশি হবে। তা আমি আমার শ্বশুরে বললাম, আব্বা আপনি আমার হেলমেট দিচ্ছেন, আমি তো মোটরসাইকেল চালাইতে পারি না, তা আপনি আমার এই হেলমেট দিচ্ছেন কেন? বাবা আমি জানি, কিন্তু গতকালকে তোমার শাশুড়িরই দেখছি তোমার বউরে রুটি বানানোর জন্য একটা স্টিলের বেলুন কিনে দিছে। নানা অভিজ্ঞতায় ভরপুর মোহাম্মদ পরশ, যার পরশে জীবন ধন্য। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। প্লিজ ভাই, ভেতরে খাবার দাবারের ব্যবস্থা আছে, গন্ধ পাওয়া যাচ্ছে না? খাওয়া দাওয়া করে যাবেন প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই। ঈদ মূলত একটা সংখ্যা, কি বলে লোকজন? কি বলে? আরে ভাই 30 বার খাইছি, তারপর 50 বার বাথরুমে গেছি, তারপর 10 বার ডাক্তারের কাছে গেছি, তারপর 3 বেলা 3টা করে ওষুধ খাইছি। সব সংখ্যায় সংখ্যায় সংখ্যায়। ঈদের সময় সবচেয়ে বেশি চাপে থাকে কে? কে জানেন না তো? সবচেয়ে চাপে থাকে আপনার জামা, বিশেষ করে আপনার জামার বোতাম। জামা বলে বাঁচাও মামা। আপনার পাঞ্জাবির সাথে যদি আপনি কথা বলেন, দেখবেন আপনার পাঞ্জাবি কি বলবে? বলছে ভাই রে ভাই, আমি পাঞ্জাবি না, আমি হলাম সংগ্রামী। কেবল মাত্র ওই একটা, ওই কেবল বলে আমি হলাম লুঙ্গি, আমি খাদকের সঙ্গী। আপনি চাক মুক্ত থাকতে হলে কেবলমাত্র আপনার লুঙ্গি পরে থাকতে হবে। আর জামা আর জামাইয়ের অবস্থা একই রকম হয়। জামা এবং জামাই দুটার অবস্থায় নাজেহাল, শেষ অবস্থা কেমন? জামা কি বলে? জামাইয়ের মতো বলে, ওই আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না আর এক রতি, ওই আমার ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইয়া আমায় ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন করি না, আজাই কি দেখে না আমারে গো, আমি পারি না আর পারি না। আপনার জামা এবং জামাই একই সাথে বলে আমি পারি না আর পারি না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমার কথা কি ঠিক আমি ঠিক বললাম কি? হ্যাঁ ঠিক ঠিক। না অনেকে আবার বিশ্বাস করছে না যে জামাইয়ের অবস্থা এরকম হয়। চলুন আমরা এক ড্রয়িং রুমে উকি দিই। শাশ্বতী এবং মাসুদ আসছে এক
আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, আমার মতো বিবাহিত নারীর চোখে পৃথিবীর সবচেয়ে মহান পুরুষ কে? কে কে কে? আমার বাবা। ও। সবচেয়ে দুঃখী পুরুষটা কে? কে? আমার ভাই। সবচেয়ে সৌভাগ্যবান পুরুষটা কে? কে? আমার দুলা ভাই সাইফুল ভাই। আর সবচাইতে অকর্মণ্য টিপটা বদলোকটা কে? কে? যেই বটটার নাম নিয়েছে অমনি বটটা এসে হাজির হয়েছে। এই দরজা খোলা আছে, চলে আসো, আমি গোসলে যাচ্ছি। নাম নিতেই কেউ আসলে সে অনেকদিন বাঁচে, কিন্তু সে যদি বইয়ের কাছে আসে বেশি দিন বাঁচবে না। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসছি, কারণ বস বলল গো টু হেল, তার সোজা বাসায় চলে আসছি। আজকে কি কম্পিউটার ইন্টারনেট ডাউন ছিল নাকি? কেন এমন মনে হচ্ছে কেন? কারণ এই যে ঘর দুয়ার সাজানো গুছানো, নিশ্চয় ফেসবুক এবং টিকটক করে সময় নষ্ট করো নাই? কি আমি ফেসবুক আর টিকটকে সময় নষ্ট করি? না, এটা তো সময় নষ্ট না, এটা জনকল্যাণমূলক কাজ। এই শোনো না, আজকে না কম্পিউটারটা সব কমেন্ট নিচ্ছে না। ওরে ডার্লিং, ওটা কম্পিউটার, এটা হাজবেন্ড না যে সব কমেন্ট নিবে। আচ্ছা বাদ দাও, ওই প্রতিদিন একই কাজ করতে না ভাল লাগে না, চলো আজকে আমরা অন্য কিছু করি। হ্যাঁ, চলো 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 চলো। এই যে তুমি যাবে এই দিকে রান্না ঘরে, রান্না করবে আর আমি সোফায় বসে টিভি দেখবো। কি আমি রান্না করে যাব? শোনো, মেয়েদের কাজ মেয়েদেরকে মানায়। আমার কালকে 6টায় অফিস আছে, যেন আমার বেডরুমে অর্থাৎ আমার বিছানায় আমার চাটা যেন চলে আসে। কি ভোর 6টায় তোমাকে চা দিতে হবে বিছানায়? ইয়েস। তাহলে তুমি তোমার বিছানাটা নিয়ে রান্নাঘরে গিয়ে এসো। কি আমি রান্না করে শুবো? কেন কেন? আমি যদি তোমার অর্ধাঙ্গিনী হয়ে দিনের 3 ভাগের 1 ভাগ রান্নাঘরে সময় কাটাতে পারি, তুমি একটা রাত থাকতে পারবে না? আর তুমি তো বলেছিলে বিয়ের আগে সব দুঃখ কষ্ট সমান ভাগ করে নেবে। কি আমি তোমার দুঃখ কষ্ট সমানভাবে ভাগ করে নি না? এই যে ছুটির দিনে তুমি এক্সপেরিমেন্টাল রান্নাগুলো করো, তোমার খেতে কষ্ট হয়, আমি খেয়ে কি উদ্ধার করি না? তুমি কিন্তু মুখ সামলে কথা বলবে। তুমি বলতে চাচ্ছ আমার রান্না খারাপ? আমি এক্ষুনি 10 তলা থেকে লাফ দিব, জানালা খুলে। হ্যালো, হ্যাঁ অফিসার, এই আমার বউ 10 তলা থেকে লাফ দিচ্ছে। কি বললেন? মানে আমাদের বিষয়ে আপনারা নাক গলাবেন না? আরে ভাই, জানালাটা খুলতেছে না। কি বললে তুমি? না, আমি বললাম আমার একমাত্র বউ, জানালাটা যাতে না খুলে আর কি। কাকে বললে? 399 কে কল দিছি। ওরা কি বললো? ওরা বলল ইতিহাস সাক্ষী আছে, চাইলে বউ স্বামীর সেবা যত্ন করে মৃত্যুর মুখ থেকে রক্ষা করতে পারে, কিন্তু বিয়ের পর স্ত্রীর হাত থেকে জামাইকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারে না। তুমি আবারও আমাকে ইনসাল্ট করলে। তুমি ভুলে যাচ্ছ নারী শক্তি আর পুরুষ সহ্য শক্তি। আমি তোমার সাথে কথাই বলবো না। বোকা মেয়ে। তারা কিভাবে জানেন? তারা ভাবে স্ত্রীরা যখন স্বামীর সাথে কথা বলে না, তখন স্বামীকে শাস্তি দেওয়া। আসলে ওয়াইফ ইজ কিউট হোয়েন শি ইজ মিউট। হাজবেন্ড ইজ হানি হোয়েন হি হ্যাজ মানি। কি তুমি আমাকে টাকার জন্য বিয়ে করেছো? আই হেট ইউ, আই হেট ইউ। হোয়াট এ কোইন্সিডেন্স ডার্লিং। দেখেন, পুরুষরা বিয়ের আগে খেক খেক করে হাসে, আর মেয়েরা বিয়ের আগে হাউমাউ করে কাঁদে। কেন বলুন তো? কেন? কারণ তারা দুজনেই কাজটা শেষবারের মতো করে। চলো সবাইকে ঈদ মোবারক বলে দেই। ঈদ মোবারক। ওকে, প্রত্যেক পরিবারে আপনি দেখবেন হাজবেন্ড ওয়াইফের প্রতিদিন এরকম ঝগড়াঝাটি হয়, এরপরেও তারা ভালো থাকে, এটা ফলাফল দেখে বুঝে নিতে হয়। ওকে, এই দুজনের জন্য অনেক শুভকামনা। দুর্দান্ত একটা স্ক্রিপ্ট ছিল, প্রত্যেক বাড়ির দৃশ্য যেন আমরা চোখের সামনে দেখতে পেলাম। এটা জোরে করতালি প্লিজ।
নিশ্চয়ই আপনাদের ঈদের আনন্দ আরো অনেক বেশি হয়েছে আমাদের এই অনুষ্ঠানের কারণে। আমাদের জন্য একটা জোরে করতালি হোক। একবার তো আমি কোথাও টিকিট না পেয়ে ঠিক ঈদের আগের দিন রাত 12টার পরে কোনো বাস টাস পাইনি, গরুর ট্রাকে করে বাড়ি ফিরছিলাম। তো ওই ট্রাকের মধ্যে 2টা গরু আছে, বেচা হয়নি। সেই গরু 2টা আর আমি, গোবর টোবর, লেজে গোবরের অবস্থা। তো আমি বললাম যাক, এরকম গরুর ট্রাক হলে কি হবে, বাড়ি ফিরছি এটাই তো অনেক। 2 গরু আমার দিকে তাকিয়ে বললো হ্যাঁ বাড়ি ফিরছি এটাই অনেক। আমি বললাম বাহ, তোমরা কেন কথা বললে বাড়ি ফিরছি এটা অনেক? বলছে ভাই যদি বেচা হতো তাইলে তো আমাদের খবর ছিল ভাই। এই 2 ষাঁড় গল্প করছে যে তারা নাকি একটা ফিমেল গরুকে ভালোবাসতো, একটা গরু। তো বললো যে ভাই তারপর সেই ভালোবাসা কি হলো? বলছে ঈদের ঠিক 7 দিন আগে সেই মেয়ে গরু শেষ পর্যন্ত আমাকে লাভ লেটার দিছে যে আমি শেষ পর্যন্ত তোমার প্রেমে রাজি। তো এই ষাঁড় গরু বলছে যে এখন আর বলে কি লাভ, কুরবানি ঈদ তো চলেই আসছে। আপনাদের মুখে হাসি ফোটাতে আমরা বদ্ধপরিকর। লোক হাসাতে এক্সপার্ট এখন যে আসবে তাকে দেখলে মন ভালো হয়ে যাবে। এক্সপার্ট একজন আসছে, তারেক মাহমুদ। মানে এখানে শুনছিলাম সবাই কোরবানির ঈদ নিয়ে কত এক্সপিরিয়েন্স শেয়ার করছে, কে গরুর মাংস কোথায় দিয়ে এসছে সবগুলো বলছে। কিন্তু ভাই আমি কোরবানি দিতে পারি নাই, খুব গরিব ছিলাম। আমরা এত গরিব ছিলাম যে আমাদের বাসায় শুধু ভাতটাই অ্যাভেলেবেল ছিল, তরকারি অ্যাভেলেবেল ছিল না। আমরা 8 ভাই বোন। বিল গেটস একটা কথা বলেছে যে তুমি যদি জন্ম নাও গরিব হয়ে এটা তোমার ফল্ট না, আমি বলি এটা আমার বাপের ফল্ট। আমরা 6 ভাই বোন আর বাবা মা 8 জন। একটা ডিম ভাজার পরে 8 ভাগে ভাগ করা হতো, প্রত্যেকে একটা ভাগ করে পেতাম। আমার বাপের একটা জমি ছিল, সেটাও 8 ভাগে ভাগ করা হয়েছে। ওই জমিটা যখন আমার কাছে আসছে আমি দেখলাম যে ওই জমির চাইতে ডিমের ভাগই বড় ছিল। দেখেন গরিব হইলেও তো মানা যায়, কিন্তু তারপরে আমি আবার কালো। এইখানে যে আপুরা আছে সুন্দরী, সবগুলা তো সুন্দর। এই আপুরা দিন দিন ব্রাইটার হয় আর আমি দিন দিন ডিসকালার হই। আমি এত ব্ল্যাক যে আমি কাউরে মেইল করলে ওটা ব্ল্যাকমেইল হয়ে যায়। আমি কোনো চা খাইলে ওটা ব্ল্যাক টি হয়ে যায়। আমি কোনো গর্তে পড়লে ওইটা ব্ল্যাক হোল হয়ে যায়। আমি টাইটানিক জাহাজে উঠছিলাম, ওইটা ব্ল্যাক শিপ হয়ে গেছে। ভাই আমি খুবই ব্ল্যাক। এবং আমি যখন হইলাম ম্যাটারনিটি ইউনিটে ছিলাম, আমার বাপের নার্সরা খবর দিচ্ছে আসেন আসেন আপনার ছেলে হইছে। আবার ঢুকছে, আমারে দেখছে, তারপর বাইরে হয়ে গেছে। আবার ঢুকছে, আপনি এরকম করতেছেন কেন? ভাই এটা ম্যাটারনিটি ইউনিট না। বলছে হ্যাঁ, কিন্তু বাচ্চা দেখার পর আমার কাছে কি লেগে জানি এটা বার্ন ইউনিট মনে হয়। ভাই খুবই ঝামেলা আমার এই ব্ল্যাকের কারণে। তবে আমি ব্ল্যাক হলেও মনটা ভালো, সোশ্যাল ওয়ার্ক করি আমি। এই ব্ল্যাকের কারণে আমি আরো ঝামেলায় পড়ি। আমার চেহারা নট প্রেজেন্টেবল, আপনাদের মতো আমার স্বপ্নেও ক্যাটরিনা কাইফ আসে, কিন্তু আমার প্রেম হয় ওর কাজের মেয়ের সাথে। ছোটবেলায় মানুষ আমাকে জিজ্ঞেস করতো ভাই আপনি এত কালো কেন, ছোটবেলায় কি মোবিল খাইছিলেন? আমি বলছি তুই এত সুন্দর কে, তুই কি ব্লিচিং পাউডার খাইছিস? আজগবি সব প্রশ্ন। একদম। এই চেহারায় আমি অবশ্যই প্রেমও করেছি। ব্রেকআপ হয়েছে কারো এখানে? সবগুলোর কয়েকবার করে হয়ে গেছে। সবগুলোর কয়েকবার করে হয়ে গেছে, মানে সেমিস্টার কমপ্লিট। তারপর আমার বিয়ে হয়েছে ভাই। বাবা। এখন আপনারা সবাই অন্তর্বর্তী সরকার পাঠ করছেন, সবাই প্রত্যেকে। কিন্তু আমি আরো 5 বছর আগ থেকে নির্বাচিত সরকারের অধীনে আছি। কিভাবে? আমার বইয়ের নাম সাবরিনা সরকার। শি ইজ ভেরি হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। হ্যাঁ, মানে হেলদি বলছিলাম, ও মাইন্ড করছে, পরে ওয়েলদি এন্ড ওয়াইজ ম্যানেজ করার জন্য বলছে। মানুষ বলে 2টি মনে ভালোবাসা হয়, আমার বউ একাই 2 বোন। এবং মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? আমি বলছি আপত্তিকর সম্পর্ক। আপত্তিকর মানে? মানে আমি যে মানে আমি যাই করি আমার বউ তাতেই আপত্তি। পরে দেখলাম না, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সাইকোলজিক্যাল, একজন সাইকো আর একজন লজিক্যাল।
Okay. Thank you very much. That's my time. আমাদের সর্বশেষ পারফর্মারকে ডাকবো এবার, একটু অন্যরকম স্পেশাল, যার কারণে আমরা একটু এই ডেজার্টটা শেষে রেখেছি। খাসির মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, যে যা খুশি খেয়েছেন, শেষ ডেজার্টটুকু খেলে আপনাদের মন পরিপূর্ণতা পাবে। আসছে শাকির লিমন। এই তোরা গান ছাড়, আজ আমি আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। রনি ভাই, আমার গুরু মাইকেল জ্যাকসন আর আমার স্পেশাল মোমেন্ট কি জানেন? কি? আমি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করছি সেদিন তিনি পরপারে চলে গেছেন। বাই দ্য ওয়ে, এবার আমি আমার পরিচয়টা দেই। আপনারা জানেন পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, কিন্তু আজ থেকে পার্টস অফ স্পিচ হইব 9 প্রকার। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং সর্বশেষে আমি সাইকেল জ্যাকসন। আমাগো দেশে এখন আর ভালো ভালো ডান্সার তৈরি হয় না, অথচ একসময় কত ভালো ভালো ডান্সার ছিল। আমার গুরু মাইকেল জ্যাকসন, তার শ্বশুর এলভিস প্রিসলি কত ভালো ডান্স করতো, কিন্তু বর্তমান যুগে তো ভালো ভালো ডান্সার তৈরি হয় না। কেন? কারণ এখনকার যুগের পোলাপাইন চাওয়া মাত্র হাত খরচ বাপ মা 1000 টাকা দিয়ে দেয়, আর আমাকে সময় 10 টাকার জন্য মাটিতে গড়াগড়ি করে আধা ঘন্টা নাগিন ডান্স দেওয়া লাগতো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভাই ওই নাগিন ডান্স দিয়ে ডান্স শিখি নাই। আমার ডান্স শিখেছে আমার বউ আঙ্গুলের ইশারায়। কারণ পৃথিবীর সকল বউরা বাসায় স্বামীদের আঙ্গুলের ইশারায় না চায়। আর ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। বাই দ্য ওয়ে, আচ্ছা বলেন তো, একজন ডান্সার আর একজন ব্যাংকার দুজনের মধ্যে মিল কোথায়? কারণ তারা দুজনেই মুদ্রা নিয়ে কাজ করে। বাই দ্য ওয়ে, আমি আবার একটু মুদ্রাটা কম ব্যবহার করি। কেন জানেন? কারণ আমার আবার মুদ্রা দোষ আছে। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। আমরা সবসময় ডান্সের শেষে এই যে এইভাবে সালাম দিই। কেন জানেন? কারণ ভাই যে ডান্স করি আমরা চেক করি যে কোমরের হাড্ডি গুড্ডি ঠিক আছে কিনা। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। এই আই এম এ ডিস্কো ডান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। এই আই এম এ ডিস্কো ডান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। এই তোরা গান ছাড়, আজ আমি। আজকে ঈদের অনুষ্ঠান মানে পরিপূর্ণতা পেল। গান হলো, ফান হলো, শেষ পর্যন্ত ডান্স হলো। শাকির লিমন, ঈদ মোবারক। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ, অনেক পরিশ্রম হয়েছে, খাওয়া দাওয়া করে যাও প্লিজ। আই এম এ ডিস্কো ডান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন। আপনাদেরকে হাসি খুশি রাখবার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা এই ঈদের সময়টায় যেভাবে হাসি খুশি থেকে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থেকেছেন, বাকি সময়টাও যেন আশেপাশের সব মানুষের সঙ্গে আপনারা মিলেমিশে সময় কাটান। এবং এই সময়টায় যেমন কুরবানির মাংস সবার সঙ্গে ভাগ করেছেন, ঠিক বছরের বাকি সময়টাও আপনাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশের দরিদ্র মানুষদের যেন আপনারা বিলিয়ে দিতে পারেন। আপনাদের সবটুকু দিয়ে সবাইকে ভালো রাখবার জন্য এই চেষ্টাটাই ঈদ আমাদের শিক্ষা দেয়। সবাই ভালো থাকুন। আমাদের সবার পক্ষ থেকে সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।